আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 2-3 দিন ধরেই বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি বর্তমানে নিউ ইয়র্কে কাজ করছেন, খালিদ মহিউদ্দিন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেবেন যদি শেখ হাসিনা দিতে আগ্রহী হন, এরকম একটা কথা বলে বেশ আলোচনার ঝড় তুলেছেন। এবং আহ, যতটুকু না আলোচিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি সমালোচিত হয়েছেন, এবং অনেকেই তার এই অধ্যত্ব দেখে একটু অবাকই হয়েছেন যে শেখ হাসিনার এতই আকাল পড়েছে যে খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিতে হবে, এবং খালেদ মহিউদ্দিন গ্রেপ্তার হবার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সাক্ষাৎকার নেবেন। কোত্থেকে গ্রেপ্তার হওয়ার এই ঝুঁকি তিনি পেলেন তাও আমরা জানি না। যাই হোক, নিজেকে তিনি হয়তো, আমি সাংবাদিকতার মানুষ নই, কি জানি হিরো বানাতে গিয়েছিলেন, হিরো না জিরো হয়েছেন। যাই হোক, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। আমাকে বাংলাদেশ থেকে অনেক প্রথিতযশা সাংবাদিক, সংবাদকর্মী ইনবক্সে জানিয়েছেন যে তারাও এই অধ্যতাটা পছন্দ করেনি। যাই হোক, তখনই আমি জেনেছিলাম যে দীর্ঘ নীরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার প্রদান করবেন। তো এইটা আমি শুনেছি পরশুদিন, এবং আজকেই দুটো বিখ্যাত সংবাদ মাধ্যম, একটা হলো যে রয়টার্স, আর একটা হলো ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, দুটো পত্রিকায় নেত্রী শেখ হাসিনার দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দুটি সাক্ষাৎকারই ইমেলের মাধ্যমে তিনি প্রদান করেছেন, এবং অনেক প্রশ্ন, অনেক কিছুই আমরা এই সাক্ষাৎকারগুলো খুব বড় না, ছোট সাক্ষাৎকার আমরা পেয়েছি। তিনি প্রথমেই বলেছেন যে গত বছরের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন, যেটাকে আমরা বলি জঙ্গি এবং সামরিক অভ্যুত্থান, সেই জঙ্গি এবং সামরিক অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি কাউকে হত্যার কোনো নির্দেশ দেননি, এবং যে জাতিসংঘের রিপোর্টে যে 1400 হত্যাকাণ্ড হয়েছে বলা হচ্ছে, সেটিকেও তিনি আহ, নাকচ করে দিয়েছেন যে এই সংখ্যাটি তারা কোথায় পেল। এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু তিনি প্রতিটি হত্যাকাণ্ডের জন্য জাতি হিসেবে শোক প্রকাশ করেছেন, এবং এই শোক প্রকাশটা আহ, চলমান থাকবে। এবং তিনি মাঠ পর্যায়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে গুলি হয়েছে। আমি দুটো সাক্ষাৎকারের লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং তিনি বলেছেন যে তার সরকার এই প্রতিটি হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই অবৈধ ইউনূস সরকার এসে সেই তদন্ত কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করাটা কিন্তু এখানেই কেন এইভাবে তদন্ত কমিশন বাতিল করা হলো, কেন প্রতিটা হত্যাকাণ্ড এইভাবে তদন্ত করে দেখা হলো না, এখানেই কিন্তু একটা বড় রকমের ফাঁক রয়ে গেছে। এই মৃত্যুগুলো কিভাবে হলো, এটি কি পুলিশের গুলিতে হলো কিনা, এটি আমরা যেটা শুনছি যে তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেলধারীরা ছিলেন, হ্যাঁ, সেই স্নাইপারদের গুলিতে মারা গেলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু অমীমাংসিত রয়েছে। এবং এই বিষয়গুলো মীমাংসিত না করেই আমরা জানি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আহ, আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার একটা বিচার চলছে। সেই বিচার সম্পর্কেও শেখ হাসিনা মুখ খুলেছেন। তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার নাটক, এটি একটি প্রহসনমূলক বিচার, এবং এই বিচারে আহ, তার রাজনৈতিক প্রতিপক্ষই বিচারক হিসেবে আছেন, এই বিচারিক কর্মকাণ্ডে জড়িত আছেন। সুতরাং তিনি অবাক হবেন না যদি এই বিচারের মাধ্যমে তাকে চূড়ান্ত কোনো শাস্তি দেওয়া হয়। তিনি বলেছেন টু গেট রিড অফ মি, আমাকে একদম রিড অফ করে দেওয়ার মতো। তো এই ট্রাইব্যুনাল নিয়ে তো আমরা জানি একটা হাস্যকর, একটা ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, একদম আইন কানুনের তোয়াক্কা না করে, যে ট্রাইব্যুনালে আদৌ 1971 সালের ওই যুদ্ধকালীন যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ওই সংশ্লিষ্ট অপরাধের বাইরে অন্য কোনো বিচার করার সুযোগ নাই, সেখানে গায়ের জোরে 3-4 বার সংশোধনী দিয়ে 4টা অধ্যাদেশ জারি করে তারা এই বিচার কার্য করছে। তো শেখ হাসিনা খুব বলেছেন যে এই বিচার কার্য, এবং এটা সবাই জানে যে এটা কি ধরনের নিম্নমানের এবং প্রতিহিংসামূলক একটা বিচার হচ্ছে।
আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, সেখানে তিনি আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে 12,60,00,000 মতো ভোটার রয়েছে এবং আমরা জানি যে কয়েক কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ভোটার, নৌকায় যারা ভোট দেন। সুতরাং এত পরিমাণ ভোটারকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি একটি প্রহসনের নির্বাচন হবে এবং আপনারা জানেন যে এর মধ্যে একটা অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এরই পরিণতিতে মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন এবং এখন যেভাবে আইসিটিতে আমরা শুনছি যে দল হিসেবে হয়তো তারা আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে হয়তো দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করবার একটা চেষ্টা করবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে খুব স্পষ্ট করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে তারা প্রত্যাশা করেন যে আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে। যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, তাহলে অনেকেই ধারণা করছেন বা একটা আলোচনা আছে যে আওয়ামী লীগের সমর্থকরা সেক্ষেত্রে কাকে ভোট দেবেন। এই ব্যাপারটি খুব ক্লিয়ার করে দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন তার দলের অনুসারীরা, তাদের দলের ভোটাররা অন্য কাউকে ভোট দেবেন না। সুতরাং এখন যে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের এক মাঠ পর্যায়ে যদি খোঁজ নেন যে আওয়ামী লীগের ভোটারদের কিন্তু অনেকেই তোয়াজ শুরু করে দিয়েছে, একদিকে জামাত আর একদিকে বিএনপি, যদি তাদের ভোটটা পাওয়া যায়। কিন্তু আওয়ামী লীগ তার দলগত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচন, যেটা আমার যেটা মনে হয় যে তারা নির্বাচন বর্জন করবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়া হয় এবং আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি যে নতুন সরকারটি আসবে, আমার ধারণা যে তাদের জন্য দেশ পরিচালনা খুব সহজ হবে না এবং সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। দেশে ফেরার ব্যাপারে শেখ হাসিনা কিন্তু দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন। আমি যতদূর জানি তিনি দেশে ফিরে আসতে চান, কিন্তু তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন দেশে যদি একটা সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার থাকে, আইনের শাসন থাকে, তাহলে তিনি ফিরে আসবে এবং তিনি, আমরা জানি তাকে যারা চিনি, তিনি নির্ভীক, তিনি এইসব মানে তাকে ভয় দেখিয়ে তাকে কোনো কিছু থেকে নিবৃত্ত করা যায় না, জনগণের ন্যায়ের পক্ষে তিনি আছেন। তো এই সাক্ষাৎকারটা তার এই দীর্ঘদিনের নীরবতা ভেঙে পৃথিবীর সামনে তার বক্তব্যগুলো তুলে ধরা, এটা মানে সামগ্রিক বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি বলবো। এটা শুধুমাত্র যে আওয়ামী লীগ নেতা কর্মীদের চাঙ্গা করবে তা না, আমরা শেখ হাসিনার মানসিক দৃঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা এখানে দেখতে পাচ্ছি। প্লাস বাংলাদেশ এখন কি করবে, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সেখানে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে, নাকি আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোকে বাদ দিয়ে নিজেদের একটা পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করে বাংলাদেশকে ঠেলে দেবে আরো অনিশ্চয়তার মধ্যে। ইতিমধ্যেই বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে। এদিকে জুলাই সনদে সই নেওয়ার পরে আহ, এই রিয়াজ সাহেব, আলী রিয়াজ যে যে জিনিসটা সনদের নামে যেটা প্রডিউস করলো, সেটাতে সেটা দেখে আমার মনে হয় যে বিএনপির রিয়াকশনটা আমার খুব ভালো লাগছে, বিশেষ করে এই যে সালাউদ্দিন সাহেবের রিয়াকশনটা। বিএনপি কি বুঝতে পারছে যে এটা কিরকম মানুষ মাইন্ড চিপায় পড়ছে? যাই হোক, শেখ হাসিনার আমি যতদূর জানি যে আরো কিছু সাক্ষাৎকার পর্যায়ক্রমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে। আমরা বাংলাদেশের একদম শেষ সময় চলে আসছি, এই নভেম্বর মাসেই শেখ হাসিনার আইসিটিতে রায়ের ব্যাপারে একটা কথা বলা হবে এবং বাংলাদেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে ডক্টর ইউনূসরা আসলে কি করতে চাইছেন। এবং আমরা যখন বলতাম যে ডক্টর ইউনূস এসেছে দেশ গড়তে নয়, সংস্কার করতে নয়, ধ্বংস করতে, তখন অনেকেই আপনারা বিশ্বাস করতে চাইতেন না, কিন্তু আজকে বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেছে এবং শেখ হাসিনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ভবিষ্যতের পথরেখায় এখন সবচেয়ে আলোচিত বিতর্কিত নথি হলো জুলাই জাতীয় সনদ। 2024 সালের বৈষম্য বিরোধী লাল জুলাই গণ অভ্যুত্থানের রক্তঝরা পটভূমি থেকে উঠে আসা এই সনদই যেন নতুন রাষ্ট্র কাঠামোর মানচিত্র। কমপক্ষে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বক্তব্যে সেটাই ইঙ্গিত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এটিকে বর্বরতা থেকে সভ্যতা উত্তরণের দলিল আখ্যা দিয়েছেন। এই বর্ণনা যেমন প্রশ্ন তোলে অতীতের উপর, তেমনি প্রত্যাশা তৈরি করে ভবিষ্যতের প্রতি। কিন্তু জনগণের সেই প্রত্যাশা ও বাস্তব রাজনীতির মধ্যে বিস্তর ব্যবধান আজ স্পষ্ট হয়ে উঠেছে। জুলাই সনদের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন দুটো: সংবিধান সংস্কার কিভাবে হবে আর কখন হবে নির্বাচন। জাতীয় ঐকমত্য কমিশন যে কাঠামোতে এগুচ্ছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। সংসদই একই সঙ্গে পরিষদের ভূমিকা পালন করবে। 9 মাসের মধ্যে সনদের সংস্কারগুলো বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে, কিন্তু 9 মাস শেষে যদি পরিষদ ব্যর্থ হয় তখন কি পরিণতি? এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর কমিশন এখনো দেয়নি। এর ফলে গণভোটে সাংবিধানিক আদেশ অনুমোদিত হলেও বাস্তবায়নের নিশ্চয়তা ঝুলে থাকে। বিশেষজ্ঞরা নির্দেশনামূলক বাস্তবায়ন চান, কমিশনের ইচ্ছা বাধ্যতামূলক করা, কিন্তু উপায় কি সেটি ধাঁধা। যে 3টে বিকল্প আলোচনা হয়েছে সেগুলোর প্রতিটি যুক্তিতর্কের ফাঁদে আটকে গেছে। প্রথম বিকল্প, 9 মাস ব্যর্থ হলে সংসদ বিলুপ্ত, নতুন নির্বাচন, কিন্তু এটি নতুন সাংবিধানিক ও প্রশাসনিক সংকট ডেকে আনতে পারে। দ্বিতীয় বিকল্প, সময়সীমা পেরোলেই স্বয়ংক্রিয় সংবিধান সংশোধন। এটি অগ্রহণযোগ্য, কারণ সনদ কোনো সংস্কার বিল নয়। ভাষা স্বীকৃতির মতো বিষয়ে পরিষদের বিতর্ক সিদ্ধান্ত জরুরি। তৃতীয়, নির্বাচনের পর আগে পরিষদ, তারপর সংসদ। এটি রাজনৈতিকভাবে ঘোর অনির্দিষ্ট। ফলে বাস্তবতার দিকে তাকিয়ে কমিশন সম্ভবত নির্দেশনামূলক পথেই হারবে, অর্থাৎ সইকারী দলগুলো ক্ষমতায় এলে বাস্তবায়ন করবে, এই আশার উপর দাঁড়াবে জুলাই সনদ। এখানে মূল উদ্বেগটা হচ্ছে জন আস্থার। যে সনদ প্রায় 1000 শহীদের রক্তের ঋণে জন্ম নিয়েছে, তার বাস্তবায়ন কি আশার উপর নির্ভর করবে, নাকি নাগরিকের হাতে একটি কার্যকর বাধ্যতামূলক কাঠামো তুলে দেওয়া উচিত ছিল? গণভোট যদি শুধু মতামতের প্রতীক হয়, পালনের নিশ্চয়তা ছাড়া, তাহলে এটি কেবল একটি রাজনৈতিক শো হয়ে দাঁড়াবে। জুলাই সনদের আরেকটা রাজনৈতিক জট হলো বিএনপি ও সমমনা দলগুলোর নোট অফ ডিসেন্ট। উচ্চকক্ষ গঠন সহ 9টি মৌলিক সংস্কার বাস্তবায়নে তাদের আপত্তি আছে। তাই প্রশ্ন উঠছে, গণভোটে কি জনগণ অনুমোদন দেবে সম্পূর্ণ সনদকে, নাকি বিবাদমান অংশ বাদ যাবে? আপোষের রাজনীতি যখন মুখ্য, তখন নোট অফ ডিসেন্টের টানাপোড়েন কার্যত পুরো প্রক্রিয়াকেই স্থগিত রাখতে পারে। এখানে আরো বড় একটা প্রশ্ন আছে, এই সনদের বিষয়বস্তুতে কি আদতে সেই জুলাই আছে? লাল জুলাইয়ের মূল চাহিদা ছিল বৈষম্য দূর করা। তাই পরীক্ষার মূল মানদণ্ড হওয়া উচিত শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, দলিত, নারী, তরুণ, যারা বৈষম্যের সবচেয়ে বড় শিকার, তাদের জন্য সনদ কি নিয়ে এলো। উত্তরটা একেবারেই হতাশাজনক। 84টি সুপারিশের মধ্যে কৃষি, ভূমি, বাজারের সংস্কার নেই বললেই চলে। শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি বহাল তবিয়তে অপেক্ষার তালিকায়। নারীদের জন্য প্রস্তাব কেবল সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করা, সরাসরি নির্বাচনের দাবির কোনো প্রতিফলন নেই। তরুণদের চাকরি, বৈষম্য, কোটা, দক্ষতা উন্নয়নের প্রশ্ন অনুপস্থিত, যদিও তাদেরই রক্তে এসেছে এই সনদ। দারিদ্র্য, বেকারত্ব দেশের 2 প্রধান সমস্যা, উচ্চ, অথচ দেশের প্রায় 4-5 কোটি মানুষ দারিদ্র্যের চক্রপন্থী। আর জলবায়ু সংকট, বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি, উপেক্ষিত। অধ্যাপক ইউনূসের বিখ্যাত 3-0, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন, যার জন্য তিনি বিশ্বের সম্মান পেয়েছেন, সেই নীতির প্রতিফলন নেই নিজ দেশের তৈরি এক ঐতিহাসিক দলিলে, যদিও তিনি এটাকেই ঐতিহাসিক দলিল বলছেন। তাই প্রশ্ন, ভবিষ্যৎ কি এতটাই অতীতে বন্দী? ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট আলোচনার আরেকটি ব্যর্থতা, সমাজের শতকরা 50% মানুষ অর্থাৎ নারীদের অংশগ্রহণ নিশ্চিত না করা। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলে নারীর উপস্থিতি ছিল খুবই ক্ষীণ, অথচ নারী নেতৃত্ব ও অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই টেকে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, অন্তর্বর্তী সরকারের গঠিত 11টি কমিশনের মধ্যে মাত্র 5টির সুপারিশ রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হয়। পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি, যদিও 2024 সালের সহিংসতার কেন্দ্রে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। প্রশ্ন থেকে যায়, উপদেষ্টারা এতদিন কি করলেন? এখানে আস্থার সংকট বাড়িয়ে তুলছে নতুন রাজনৈতিক তৎপরতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক ভূমিকা নিতে হবে। এনসিপি চায় নির্বাচন কমিশন সংস্কার। জামায়াত প্রশাসন ঢেলে সাজানোর দাবি তুলেছে। এই সবই প্রমাণ করে সংস্কারের অগ্রগতি যত বিলম্বিত হচ্ছে, সন্দেহ তত বাড়ছে সব মহলে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি জরুরি আহ্বান, 84টির মধ্যে যে 40টি সুপারিশে সম্পূর্ণ ঐকমত্য আছে এবং যেগুলো প্রশাসনিক আদেশেই বাস্তবায়ন সম্ভব,
সেগুলো অবিলম্বে কার্যকর করুন। জনগণ দেখতে চায় পরিবর্তন সম্ভব। জুলাই সনদের সঠিক স্নায়ু হলো কর্ম, কথা নয়। একই সময়ে জামায়াতের মতো দল অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি ইতিবাচক রাজনৈতিক আচরণ দেখিয়েছেন বলে কেউ কেউ বলবার চেষ্টা করছেন, কিন্তু সেটা যে কেবল নির্বাচনের কৌশলে সীমাবদ্ধ নয় তা বলা যাবে না। তবে ক্ষমা নয়, তা হবে ভণ্ডামির আরেক অধ্যায়। এখানে বলে রাখা ভালো যে জামায়াত ইসলামী কিন্তু তার প্রধান এই যে ক্ষমা চাইছেন, তিনি কিন্তু ৭১-এর প্রসঙ্গ উচ্চারণ করেননি, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেননি, তিনি সেই হত্যাকাণ্ড, পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার প্রশ্ন, অগ্নিসংযোগ, ধর্ষণের প্রসঙ্গ আনেননি। যদি কেউ আহত হয়ে থাকে ৪৭ থেকে, তাহলে আমরা ক্ষমা চাই। অর্থাৎ ৭১কে উপেক্ষা করে, অস্বীকার করে তিনি এই ক্ষমাটা চেয়েছেন সাধারণভাবে, যেন মানুষকে খানিকটা বিভ্রান্ত করা যায়। গণতন্ত্র, প্রতিনিধিত্ব, দায়বদ্ধতার নিরবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া। শুধু ক্ষমা চাইলেই ইতিহাস শুদ্ধ হয় না। কর্ম ও নীতির ধারাবাহিকতায় ঘটে পরিবর্তন। এটা সবাইকে মাথায় রাখতে হবে। আমরা যখন আওয়ামী লীগের বিচার চাই, দল হিসেবে বিচার চাই, তখন আমাদেরকে কিন্তু জামায়াতের বিচারটাও চাইতে হবে, এবং সেটা কিন্তু আমরা আজকের বাস্তবতায় ভুলে যাই। এই ভুলে যাওয়াটা বড় বিপদ ডেকে আনতে পারে। বাংলাদেশের সামনে এখন একটা অভূতপূর্ব সুযোগ। অন্তর্বর্তী সরকার এখনো নৈতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। সংস্কারের বাস্তব অগ্রগতি না হলে গণঅভ্যুত্থানের নৈতিক পুঁজি হারিয়ে যাবে। আমরা কি আরেকবার অপেক্ষা করব নতুন জুলাই, নাকি এই জুলাইয়ের ম্যান্ডেটে নির্মাণ করব বৈষম্যহীন গণতান্ত্রিক জবাবদিহিমূলক বাংলাদেশ? জাতি হিসেবে আমাদের জন্য পরীক্ষা এখানেই। বাগ্মিতা আমাদের এগিয়ে নেবে না, কথার ছুরি আমাদের এগিয়ে দেবে না। দরকার হবে কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর দৃঢ়তা। বৈষম্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি, নারী ও তরুণের নেতৃত্ব নিশ্চিত করা, জলবায়ু নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার আনা, এই 4টি স্তম্ভেই পাবে বাংলাদেশের ভবিষ্যৎ মেরুদণ্ড। ইতিহাস আমাদের হাতে আগুন তুলে দিয়েছে। এখন প্রশ্ন, আমরা সেই আগুন দিয়ে আলোকিত পথ তৈরি করব, নাকি আবারও নিজেদের হাত পুড়িয়ে ফেলবো? বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ব্যর্থতা মানেই আরেক দীর্ঘ অন্ধকার, আর সাফল্য মানেই সেই রক্ত অর্জিত স্বাধীনতার প্রকৃত প্রতিশোধ, একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র। এই নির্বাচনের, এই সনদের, এই মুহূর্তের নাম দায়বদ্ধতা। আমার কথা শুনবার জন্য আপনাদের